প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি, জুনের মধ্যে ভোট বললেন আইন উপদেষ্টা। রমজানের আগে নির্বাচন চায় জামায়াত, জানালেন ডাক্তার শফিকুর রহমান। মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয় বললেন নাহিদ। আগামী জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জানালেন কমিশনার আনোয়ারুল। সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর ইসি। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দ্রুত কমানোর সুযোগ নেই বললেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকল্প চিন্তা করছে সরকার। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। আজ যমুনায় বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রধান উপদেষ্টা। তবে আগামী ডিসেম্বর থেকে ২৬শে জুনে ভোটের কথা বলেছেন তিনি। এতে বিএনপি সন্তুষ্ট নয়। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। এদিকে বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে সময় উল্লেখ করেছেন তার মধ্যেই নির্বাচন হবে। আইন উপদেষ্টা বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা বলেছি, আপনারা জানেন। কেন চাই সেটাও আমরা বলেছি, আপনারা জানেন, নতুন করে বলার কথা। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন, এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাবে। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়। মৌলিক সংস্কার আগে নির্বাচন নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আমরা আমাদের যে 3টি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। সকালে 3 দিনের সফরে ঢাকায় আসেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে এসেছেন মাইকেল অ্যান্ড্রেস কামেরাস এবং মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলটি। এ সময় নির্বাচন সহ বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি আরও বলেছেন, দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এর সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এদিনে ব্রিফিংয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অভিহিত করেছেন ট্যামি ব্রুস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না, এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দেশে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নীতির উপর কারো হাত নেই, তবে শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরকার বৈঠকে বসবে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে দেশে অর্থনৈতিক ঘাটতি তৈরি হয়েছে। আজ সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া শুল্ক নীতির প্রভাবের বিষয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নীতির উপর কারো হাত নেই, তবে শুল্ক আরোপের বিষয়টি দেশটির সাথে বৈঠকে বসবে অন্তর্বর্তী সরকার। আমরা তো শুল্ক পরিশোধ করে তার বাজারে ব্যবসা করি। আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে, তাহলে বেশি মূল্যের পণ্য, কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে। নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করেন। আমরা আশা করি সামগ্রিকভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হব, তবে অবশ্যই তাদের নীতির উপরে তো আমাদের কোনো হাত নেই। বিগত সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনীতির ঘাটতি তৈরি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার 50,000 কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে। রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহেব স্পষ্টভাবে বলেছেন যে জুন জুলাই মাসে উনি 6% মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছেন। আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রায় 2000 কোটি টাকা খরচ বেড়েছে। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আমরা চেষ্টা করছি যে আমরা যে কর্মসমষ্টি নিয়েছি, আন্ডারস্ট্যান্ড দ্য স্টেপস অ্যান্ড দ্য সিকোয়েন্সেস, এবং আমাদের খরচা কেন বেশি, কেন আমাদের কার্গো আরেকটা দেশের সহায়তা নিয়ে যেত। বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার বিকল্প চিন্তা করছে। আমাদের প্রধান উপদেষ্টা নিজে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উপদেষ্টা ওনার যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির একটি সূত্রে জানা গেছে, গত রোববার লন্ডনে খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় এর সাক্ষাৎ হয়। জামায়াতের আমির বলেন, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি, উনি অসুস্থ, তাই ওনার খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ওনার জন্য দোয়া করছি, ওনার কাছে দোয়া চেয়েছিও। ছয় দফা দাবিতে সারা দেশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে তারা রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা সহ তেজগাঁও এবং শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। খুলনায় 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল 9টার দিকে খুলনা রেল স্টেশনে অবস্থান নেন। এতে প্রায় 3 ঘন্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা 12:30টার দিকে খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ভোকেশনাল এবং পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গাজীপুরের শ্রীপুরে পরিবেশ দূষণের দায়ে অবৈধ সীসা তৈরি কারখানা গেলি ইন্ডাস্ট্রিজকে 2 লাখ টাকা জরিমানা করেছেন শ্রীপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ। দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ডগ্রামের গেলি ইন্ডাস্ট্রিজকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অর্থদণ্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা এবং আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা। তারা দুজনের সম্পর্কে আপন চাচাতো ভাই। পুলিশ জানায় সকালে বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ করছিলেন তারা। পরে মোটর থেকে সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বাংলাদেশের সকল ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধের দাবিতে মতবিনিময় সভা হয়েছে। ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য মোহাম্মদ মাহবুবুল ইসলামের নেতৃত্বে মোহাম্মদপুর কাজী নজরুল ইসলাম সরণিতে এই সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এবার বাণিজ্য সংবাদ। হজ যাত্রীদের হজে যাওয়ার পূর্বের প্রয়োজনীয় কেনাকাটা নির্বিঘ্নে এবং অল্প খরচে করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ঢাকার বিখ্যাত দোকান আল আমানা। বৃহস্পতিবার বায়তুল মোকাররম সংলগ্ন এফ ক্যাটাগরি মার্কেটে এ বিষয়ে এক মতবিনিময় সভায় আল আমানার প্রোপাইটার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, তারাই একমাত্র অল্প খরচে হজের সকল পণ্য বিক্রি করেন এবং হজ যাত্রীরা যাতে খুব সুন্দরভাবে হজের কেনাকাটা করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের কাছে জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্যাপ সেন্ডের মাধ্যমে বিকাশে পাঠানোর সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স গ্রহণ করে মোটর বাইক, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স এবং ডিভাইস কুপন জিতে নিলেন দেশে থাকা 15 জন স্বজন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন 1,80,000 টাকার মোটর বাইক কুপন এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন 50,000 ও 30,000 টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন। পাশাপাশি প্রতি সপ্তাহে 3 জন করে মোট 12 জন পেয়েছেন 15, 10 এবং 5,000 টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।